জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ৯৯ ভোট পেয়ে সাইপ্রাসের প্রার্থীকে পরাজিত করেন তিনি। হঠাৎ করে নাটকীয়ভাবে রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে কয়েক ধাপ এগিয়ে গেলেন সাবেক মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। মুহূর্তের মধ্যেই রাজনীতিতে নতুন একটা দৃশ্যপট হাজির হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বড় ধরনের পরিবর্তন। দর্শক, বাংলাদেশের রাজনীতিতে এখন রীতিমতো ভূমিকম্প চলছে। কোনো জল্পনা কল্পনা নয়, গুনে গুনে ৩ জন হেভিওয়েট মন্ত্রীকে ছাঁটাই করা হচ্ছে বিএনপি সরকার থেকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবার এমন এক জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন যা বাংলাদেশের ইতিহাসে আক্ষরিক অর্থে বিরল। বাংলাদেশের অর্থনীতি বঙ্গোপসাগরে চলে যাবে। সাবধান করে দিচ্ছি, এইটাকে দলীয়করণ করবেন না। যদি দলীয়করণ করেন ব্যাংকগুলোকে একটার পর একটা, জনগণ আপনাদেরকে ছেড়ে কথা বলবে না। স্বরাষ্ট্রমন্ত্রীর যদি নিজের দলের প্রতি ভালোবাসা থাকতো, এই সরকারের প্রতি দায়বদ্ধতা থাকতো, আওয়ামী লীগের প্রতি না, এই সরকারের প্রতি, তার সরকারের প্রতি দায়বদ্ধতা থাকতো, সে শক্ত হাতে এগুলো বন্ধ করতো। কিন্তু সে তো জানেই না মনে হয়। সে সংবিধানের ২১৫ অনুচ্ছেদ নিয়ে বা ১২৬ অনুচ্ছেদ নিয়ে বা ৯৯ নম্বর র্যান্ডমলি নিয়ে যত উদ্বিগ্ন, বাংলাদেশে গত ১ মাসে যে ১১৮ জন শিশু ধর্ষিত হয়েছে, আজকে ৭১ বছরের একজন বৃদ্ধ, আমি আপনার সাথে বসার সময় দেখলাম, ধর্ষণের শিকার হয়েছে, তাদেরকে বিচারের আওতায় আনা এবং বিচারের আগে ক্রাইম কি করে কন্ট্রোল করা যায়, অপরাধ কি করে দমন করা যায়, প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর, সেই দিকে মনোযোগ দেওয়ার মতন সময়, ইচ্ছা, আগ্রহ, দায়বদ্ধতা, জবাবদিহিতা এই স্বরাষ্ট্রমন্ত্রী। দর্শক, আবারও রাজনীতিতে একটা বিরাট সুখবর। টিএসসি চত্বরে এসে আব্দুল মালিকের উপরে ঝাঁপিয়ে পড়ে, তার মাথাটা একটি ইটের উপরে রেখে আর একটি ইট দিয়ে থেতলে দেওয়া হয়, তার ঘিলু বের করে। কথিত আছে, শোনা যায় যে তোফায়েল আহমেদ এবং এই হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেনন ৩ জন মিলে এই ঘিলুটা এইভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে এর ভিতরে কি আছে। কি করে ১ মিনিটের ভিতরে মানুষকে এইভাবে তার পক্ষে নিয়ে নিল। সেই তোফায়েল আহমেদ আজ হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন জেলের ভিতরে পড়ছে, আর তোফায়েল আহমেদ আজকে তিনি মারা গেছেন। নিশ্চয়ই সরকার বুঝতে পারতেছে বলেই বলছে দেশ একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, সামনে আমাদের আরো কঠিন সময়। মাননীয় প্রধানমন্ত্রী বলছে, সেম একটা কথা শুনছিলাম ডক্টর ইউনূসের মুখে, দেশ এখন যুদ্ধময় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, অর্থাৎ সংকটময় অবস্থার মধ্যে আমরা আছি। আজ একই কথা বললো মাননীয় প্রধানমন্ত্রী যে ইঙ্গিতটা করলো, এই ইঙ্গিতটা কাদের দিকে করলো? জামাত ইসলাম, এনসিপি, ছাত্র শিবির, তারাই কি কঠিন সময় নিয়ে আসতেছে? না, সেদিকে ইঙ্গিত করে নাই, ইঙ্গিতটা চিটাগাঙ্গের দিকে তাকান। প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশে যে প্রেক্ষাপট বা পরিস্থিতি বিরাজ করছে, তারই আলোকে আপনাদের সামনে অতি গুরুত্বপূর্ণ কিছু ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বা কতটা গুরুত্বপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বলবো প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আজকের এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। আমি মনে করি আজকে বোধহয় আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা পপুলার ডিসিশনে আলাপ করব না, আমরা আলাপ করব সঠিক ডিসিশনের ব্যাপারে। দর্শক, বাংলাদেশের রাজনীতিতে এখন রীতিমতো ভূমিকম্প চলছে। কোনো জল্পনা কল্পনা নয়, গুনে গুনে ৩ জন হেভিওয়েট মন্ত্রীকে ছাঁটাই করা হচ্ছে বিএনপি সরকার থেকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবার এমন এক জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন যা বাংলাদেশের ইতিহাসে আক্ষরিক অর্থে বিরল। ঈদের ছুটি কাটতে না কাটতেই শুরু হয়ে গেছে এই ক্লিন আপ মিশন বা শুদ্ধ অভিযান। কে কে আছেন এই বাদ পড়ার তালিকায়? কেনই বা তাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে? আর তারেক রহমানই বা হঠাৎ কেন এত কঠোর হলেন? চমকপ্রদ সব ভেতরের খবর নিয়ে সাজানো হয়েছে আজকের পর্ব। পুরো ঘটনা জানলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। তাই রাজনীতিতে আসলে কি ঘটতে যাচ্ছে তার A to Z বুঝতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দর্শক, শুরুতে আসি এমন একজনের কথাই, যিনি ইতিমধ্যেই আউট হয়ে গেছেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান ঈদের ছুটি শেষ হতে না হতেই গত সোমবার সকালে হঠাৎ করেই তিনি প্রধানমন্ত্রীর দপ্তরে তার পদত্যাগপত্র জমা দেন। আর অবাক করার বিষয় হলো, এই পদত্যাগপত্র নিয়ে কোনো দর কষাকষি হয়নি, কোনো মিটিং বা আলোচনা হয়নি। জমা দেওয়ার সাথে সাথেই সরাসরি তা গ্রহণ করা হয়েছে। সোজা কথায় তিনি মন্ত্রিত্ব থেকে ছিটকে গেছেন। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, বাংলাদেশের রাজনীতিতে যেখানে মন্ত্রীরা একবার ক্ষমতা পেলে চেয়ারের সাথে সুপার গ্লু দিয়ে আটকে থাকতে চান, সেখানে দীপেন দেওয়ান কেন নিজে থেকে সরে দাঁড়ালেন? আমাদের দেশের ইতিহাস তো বলে, যতই ব্যর্থতা থাকুক মন্ত্রীরা কখনো নিজের দোষ স্বীকার করেন না। তাহলে ঘটনা কি? পদত্যাগপত্রে দীপেন দেওয়ান লিখেছেন এক অদ্ভুত কথা। তিনি দাবি করেছেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই আমি নানা শারীরিক জটিলতায় ভুগছি। আমার এই অসুস্থতার কারণে মন্ত্রণালয় নিয়মিত কাজের ব্যাঘাত ঘটছে। তাই বর্তমান সরকারের উন্নয়ন ও প্রশাসনিক কাজের গতিশীলতা বাড়াতেই আমার এই পদ থেকে অব্যাহতি নেওয়া আবশ্যক। কথাগুলো শুনতে খুব সুন্দর আর আদর্শবান মনে হলেও রাজনীতির ভেতরের খবর কিন্তু ভিন্ন কথা বলছে। রাঙ্গামাটি জেলা বিএনপির সহ সভাপতি সাইফুল ইসলাম প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে রীতিমতো বোমা ফাটিয়েছেন। তিনি পরিষ্কার জানিয়েছেন, দীপেন দেওয়ান মোটেও শারীরিকভাবে অসুস্থ নন। তাহলে আসল কারণ কি?
দীপেন দেওয়ানের কর্মী সমর্থকদের দাবি, চরম রাজনৈতিক ও প্রশাসনিক চাপ প্রয়োগ করেই তাকে এই পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। কারা দিল এই চাপ? উত্তরটা সহজ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের পরই স্পষ্ট বার্তা দিয়েছিলেন, আমরা প্রতিটি মন্ত্রী ও এমপির কাজ মনিটর করব। অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থ হলে, মন্ত্রণালয়ের বিন্দুমাত্র উন্নয়ন না হলে সেই চেয়ারে বসার কোনো অধিকার কারো নেই। দীপেন দেওয়ান সেই মনিটরিং এর প্রথম শিকার। তিনি তার দায়িত্ব ঠিকমতো পালন করতে পারছিলেন না, আর তাই অসুস্থতার ঢাল ব্যবহার করে তাকে সম্মানজনক বিদায় নিতে বাধ্য করা হয়েছে। দীপেন দেওয়ানের বিদায় তো কেবল ট্রেলার। এবার আসি দ্বিতীয় যে নামটি নিয়ে সবচেয়ে বেশি তোলপাড় চলছে, নুরুল হক নূর। দর্শক, একটু পেছনের দিকে ফিরে তাকান। এই নূর একসময় এদেশের কোটি কোটি তরুণ যুবকের আইকন ছিলেন। রাজপথ কাঁপানো এই নেতা নির্বাচনের আগে গলা ফাটিয়েই বলেছিলেন, বিএনপিকে কোনোভাবেই সরকারে আসতে দেওয়া যাবে না, কারণ বিএনপি আর আওয়ামী লীগ একই মুদ্রার এপিটোপিট। অথচ ক্ষমতার মোহ আর রাজনীতির খেলা বড়ই অদ্ভুত। নির্বাচনের সময় সেই নুরই কিনা 180 ডিগ্রি ঘুরে গিয়ে নিজের দল গণ অধিকার পরিষদ নিয়ে বিএনপির সাথে জোট করে নির্বাচন করলেন, এমপিও হলেন। পুরস্কার হিসেবে পেলেন দুটি বিশাল মন্ত্রণালয়ের দায়িত্ব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। কিন্তু ওই যে কথায় আছে না, যোগ্যতা না থাকলে বড় চেয়ারে বসা যায় না, নূরের ক্ষেত্রেও ঠিক তাই ঘটল। মন্ত্রিত্ব পাওয়ার পর থেকেই তিনি একের পর এক অযোগ্যতার প্রমাণ দিতে শুরু করলেন। এমনকি জাতীয় সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে তিনি ঠিকমতো গুছিয়ে কথা বলতে পারছিলেন না। একজন তরুণ নেতা যিনি রাজপথে এত সুন্দর ভাষণ দিতেন, তিনি সংসদে গিয়ে খেই হারিয়ে ফেলছেন। এটা দেখে গোটা দেশ হতবাক। যে লোক সংসদে দাঁড়িয়ে নিজের মন্ত্রণালয়ের কথা বলতে পারেন না, তিনি দুটো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সামলাবেন কিভাবে? ফলস্বরূপ গত মার্চ মাসেই তাকে চরম অপমানজনকভাবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়, রেখে দেওয়া হয় শুধু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। কিন্তু ভেতরের খবর হলো, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকেও তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার প্রস্তুতি প্রায় সম্পন্ন। প্রবাসীরা দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি, অথচ নূর সেই প্রবাসীদের জন্য কোনো কার্যকর পদক্ষেপই নিতে পারেননি। ধারণা করা হচ্ছে খুব শিগগিরই তাকে এই প্রতিমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হবে। তখন তিনি শুধু দলের একজন সাধারণ শরিক এবং সংসদ সদস্য হিসেবেই পড়ে থাকবেন। ক্ষমতার দম্ভে নীতি বিসর্জন দেওয়ার এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? এবার আসি তালিকার তৃতীয় নম্বরে থাকা হাই প্রোফাইল নেতার কথায়। তিনি হলেন শেখ রবিউল ইসলাম। বিএনপির এই হেভিওয়েট নেতাকে সরকার এমন ক্ষমতা দিয়েছিল যা রীতিমতো অবিশ্বাস্য। তাকে একাই 3টি মেগা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়। কিন্তু ক্ষমতা পেয়েই তিনি যেন ধরাকে সরা জ্ঞান করতে শুরু করেন। ক্ষমতার চরম অহংকারে গত রমজান মাসে তিনি এমন এক বেফাঁস মন্তব্য করে বসেন, যা পুরো সরকারের ভিত্তিকে নাড়িয়ে দিয়েছিল। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, রাস্তাঘাটে যে চাঁদাবাজি হয় সেটা নাকি সমঝোতার ভিত্তিতে হয়। চিন্তা করতে পারেন, একজন মেগা মন্ত্রী প্রকাশ্যে চাঁদাবাজিকে সমঝোতা বলে জাস্টিফাই করছেন। তার এই মন্তব্যের পর সাধারণ মানুষ থেকে শুরু করে সুশীল সমাজ সবাই চরম ক্ষুব্ধ হয়ে ওঠে। শুধু বেফাঁস কথাই নয়, কাজের বেলায়ও তিনি চরম ব্যর্থ। গত রমজানের ঈদে আমরা দেখেছি মহাসড়কে কি ভয়াবহ অব্যবস্থাপনা। একের পর এক বড় বড় সড়ক দুর্ঘটনা ঘটেছে, ঝরে গেছে অসংখ্য তাজা প্রাণ। রেল ও নৌ পথেও ছিল চরম বিশৃঙ্খলা। একটি মানুষ 3টি বড় মন্ত্রণালয় কোনোভাবেই যে সামলাতে পারছেন না, তা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। গুঞ্জন রয়েছে, শেখ রবিউলের এই বিশাল সাম্রাজ্য ভেঙে দেওয়া হচ্ছে। তাকে অন্তত 2টি মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হবে। তার হাতে থাকবে কেবল একটি মন্ত্রণালয়, যাতে তিনি অন্তত সেই একটি জায়গায় মনোযোগ দিয়ে কাজ করতে পারেন। দর্শক, এই যে গুনে গুনে 3 জন মন্ত্রীকে সাইজ করা হচ্ছে, এর মাধ্যমে আসলে কি বার্তা দিতে চাইছে সরকার? খুব সহজ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চাইছেন একটি সম্পূর্ণ জবাবদিহিমূলক সরকার তৈরি করতে। তিনি চাইছেন সকলের মতামত নিয়ে স্বচ্ছতার সাথে এই ধ্বংসপ্রায় দেশটিকে নতুন করে গড়ে তুলতে। কিন্তু সমস্যাটা হলো ঘরের ভেতরে। দলের ভেতরের কিছু অযোগ্য মন্ত্রী, সুবিধাভোগী প্রতিমন্ত্রী এবং এমপির কারণে তারেক রহমানের ভিশন বারবার হোঁচট খাচ্ছে। সরকার বারবার বিতর্কের মুখে পড়ছে। আমরা যদি গভীরভাবে পর্যবেক্ষণ করি, তাহলে দেখব তারেক রহমানের বডি ল্যাঙ্গুয়েজ এবং সিদ্ধান্তগুলো প্রমাণ করে যে তিনি সত্যি দেশের জন্য ভালো কিছু করতে চান। কিন্তু অতীত থেকে শিক্ষা নিয়ে অত্যন্ত শক্ত হাতে তিনি এই বিতর্কিত মন্ত্রীদের দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছেন। শুধু মন্ত্রীরাই নন, তারেক রহমানের রাডারে আছেন সংসদ সদস্যরা। এমপিদের কাজের প্রতিদিনের আমলনামা তার কাছে যাচ্ছে। ইতিমধ্যেই বেশ কয়েকজন ব্যর্থ ও দুর্নীতিবাজ সংসদ সদস্যকে তিনি ব্ল্যাকলিস্ট করে রেখেছেন। আগামীতে হয়তো আমরা সেই ব্ল্যাকলিস্টেড এমপিদের নামও জানতে পারবো। পাশাপাশি শূন্য হওয়া পদগুলোতে নতুন 5 জন মন্ত্রী শপথ নিতে যাচ্ছেন বলেও বিশ্বস্ত সূত্রে জানা গেছে। এই তালিকায় চট্টগ্রামের এরশাদুল্লাহ, পটুয়াখালীর এবিএম মোশাররফ হোসেন এবং টেকনোক্র্যাট কোটায় মাহিদুর রহমানের মতো নেতাদের নাম জোরে সোরে শোনা যাচ্ছে। অর্থাৎ কাজ না করলে কাউকেই রিয়াত দেওয়া হবে না, তা তিনি যত বড়ই নেতা হন না কেন। সব মিলিয়ে এটাই বলা যায় যে বাংলাদেশের রাজনীতি এখন এক চরম থ্রিলারের মধ্য দিয়ে যাচ্ছে। পদে পদে চমক, পদে পদে পতন। তারেক রহমানের এই শুদ্ধ অভিযান কি শেষ পর্যন্ত সফল হবে, নাকি ঘরের শত্রুদের কাছে হার মানতে হবে তাকে? হঠাৎ করে নাটকীয়ভাবে রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে কয়েক ধাপ এগিয়ে গেলেন সাবেক মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। মুহূর্তের মধ্যেই রাজনীতিতে নতুন একটা দৃশ্যপট হাজির হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বড় ধরনের পরিবর্তন। খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী থেকে খুব শীঘ্রই বিদায় নেবেন বলে মনে হচ্ছে, এবং বিএনপি সরকারের আন্তর্জাতিক সম্পর্কে বড় ধরনের পরিবর্তনের আভাস। নানান বিষয়, নানান সমীকরণ হঠাৎ রাজনীতির দৃশ্যপটে একটা নাড়াচাড়া দিয়েছে, এবং অচিরে আপনারা দেখবেন যে তোলপাড় শুরু হয়ে গেছে। দর্শক, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী গুপ্ত বিএনপি, ইউনূস সরকারও একটা বিএনপি সরকার ছিল, সেখানে যিনি নিরপেক্ষতার খোলসে গুপ্ত বিএনপি ছিলেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ছিলেন।
এবং ইউনূসের অত্যন্ত ঘনিষ্ঠজন ডক্টর খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে। তো এটা কিন্তু ছোটখাটো কোনো কথা নয়, এটা নির্বাচিত হয়েছে। যদিও রোটেশনে পড়েছে বা এখানে খুব সিম্পল প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে দুর্বল একটা দেশের সাথে। আর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি এর আগেও বাংলাদেশ থেকে হয়েছে, বাংলাদেশ থেকে মনোনয়ন পেয়েছিল এবং হয়েছে হুমায়ুন রশিদ চৌধুরী। এরপরে এবার হওয়ার কথা, এটা যে বিএনপি সরকার কিংবা ইউনূস সরকার অর্জন তা না, এটা আন্তর্জাতিক হিসাব নিকাশ। এই সময়টা 2026 সালে এখন যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো, তাহলে আওয়ামী লীগের যে কোনো একজন হোক সে পররাষ্ট্রমন্ত্রী বা অন্য কেউ এই জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হতো মোটামুটি নিশ্চিতভাবে। অতএব এটা যে খলিলুর রহমান কিংবা বিএনপির অর্জন তা না। এবছর বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে নমিনেশন দিতে পারবে, এটা অনেক আগের কথা। এটা 2021 সাল থেকে আমরা শুনছি, তখনকার সময় ফিক্সড। এবং ভবিষ্যতে আবার এরকম 15 বছর পর বা অনেক বছর পর বাংলাদেশ এরকম পাবে যদি বিশ্ব ব্যবস্থা এরকম থাকে, জাতিসংঘের এক্সিস্টেন্স থাকে। ডক্টর খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে। এটা বিএনপি কিংবা ইউনূস সরকার কিংবা ব্যক্তি খলিলুর রহমানের কোনো অর্জন নয়। এখানে আওয়ামী লীগ থাকলে, জাতীয় পার্টি থাকলে, জামাত থাকলে, এমনকি সেই খায়রুল দেওয়ান যদি সরকারে থাকতো তাহলে হতো, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে, এটা তাৎপর্য আবার অন্য জায়গায়, একদম যে তাৎপর্য নাই তা না। এখানে আওয়ামী লীগের কিছু অপপ্রচার আছে রাজনীতিতে। আওয়ামী লীগ একটা দল যারা খড় কুটো ধরে আসতে চায়, তারা জানা যায় কালেমা শাহাদাত, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বা যত দোয়া, এগুলো বাদ দিয়ে তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা ফিরবে এই জিকির করছে। আওয়ামী লীগ একটা ধর্ম। তারা কখনো জানা যায় জয় বাংলা স্লোগান দিয়ে রাজনৈতিক আত্মতৃপ্তি খুঁজে, আবার এক এক সময় একটা গুজব ছড়ায় যে এই হবে, এই হচ্ছে আজকে রাতে হবে, সে হবে। শেখ হাসিনা আগামী 6 মাস পর ফিরবে, এরকম একটা গুজব ছড়িয়েছে। মাথা উঁচু করে ফিরবে, কচু ফিরবে, জীবনে ফিরবে না। তবে হ্যাঁ, এখানে ষড়যন্ত্র হচ্ছে বিএনপিকে চাপ দিতে, যুক্তরাষ্ট্র কিংবা ভারত মিলে ষড়যন্ত্র করছে বিএনপিকে চাপ দিতে, এতে কোনো সন্দেহ নেই। আমরা এই কারণে বিষয়টা সামনে আনছি, বাট তারা কখনোই পারবে না। এখন আওয়ামী লীগের একটা প্রচারণা আছে যে জাতিসংঘ যদি শেখ হাসিনার পদত্যাগপত্র দেখতে চায়। হ্যাঁ, এটাও সত্য যে শেখ হাসিনা পদত্যাগ করেননি, সরকারের কাছে কোনো পদত্যাগপত্র নাই, রাষ্ট্রপতি দরবারে কোনো পদত্যাগপত্র নাই। এটা একটা ক্রাইসিস, এতে বিএনপি বিপদে পড়বে টুডে টুমরো, কারণ সত্য কখনো গোপন থাকে না। বাট এতে আওয়ামী লীগের কোনো লাভ হবে না। বিএনপিকে কেউ না কেউ চাপ দিয়ে কিছু আদায় করবে, এটাকে পুঁজি করে, বাট আওয়ামী লীগের চালানা লাভ হবে না। শেখ হাসিনা পদত্যাগ করলো বা কি না করলো বাকি, শেখ হাসিনাকে জনগণ ধাওয়া করে বাংলাদেশ থেকে লাথি দিয়ে পাঠিয়ে দিয়েছে। অতএব পদত্যাগ করলেও কিছু না, না করলেও কিছু না, এতে শেখ হাসিনার কিছু না। হ্যাঁ, পদত্যাগ করেনি কিন্তু পদত্যাগ বলে প্রচার করছে, এটা ক্ষতি হলে বিএনপি হবে, কিন্তু আওয়ামী লীগের এখানে কোনো কিছু না। আওয়ামী লীগের একটা প্রচারণা আছে যে জাতিসংঘ পদত্যাগপত্র দেখতে চাইবে, তখন কি করবেন? অথচ আওয়ামী লীগ জাতিসংঘ বিরোধী একটা সংস্থা এবং আওয়ামী লীগকে জাতিসংঘ গণহত্যাকারী দল হিসেবে প্রথম স্বীকৃতি দিয়েছে। অতএব আওয়ামী লীগের এই গণহত্যাকারী দল, নিষিদ্ধ দল, জাতিসংঘের কাছ থেকে পাওয়ার কিছু থাকবে না। এখন সেই প্রচন্ড আওয়ামী বিরোধী এবং আওয়ামী লীগের জম খলিলুর রহমানকে নিয়ে যত সমালোচনা করে, তিনি আওয়ামী লীগের জম, প্রচন্ড আওয়ামী বিরোধী এবং আওয়ামী লীগের জম খলিলুর রহমান, তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন সভাপতি নির্বাচিত হয়েছে। এটা একটা বড় পোস্ট। এখন কি খলিলুর রহমান শেখ হাসিনার পদত্যাগপত্র দেখতে চাইবেন নাকি? আওয়ামী লীগের জন্য এটা একটা কঠিন মন খারাপের খবর যে খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে। জাতিসংঘ নিয়ে আর কোনো স্বপ্ন, জাতিসংঘকে খড়কুটো মনে করে ধরে একটু বাঁচার চেষ্টা আওয়ামী লীগ করতে পারবে না। এরপরে আরেকটা সম্ভাবনা আমরা যেটা বলেছি যে ইউনূস সরকার যে মেটিকুলাস ডিজাইন প্ল্যান, যে নির্বাচন দিয়ে তিনি যাবেন, যুক্তরাষ্ট্র এবং ইউনূসের যে হেজিমনি এটা বাংলাদেশে থাকবে, এটা ধীরে ধীরে আবার কন্টিনিউ করবে, যেহেতু ইউনূস সরকার দেশ শাসন করতে ব্যর্থ হয়েছিলেন, নানান বিষয় জটিলতা হয়েছিল। এর ফলে একটা বেকার ইউনূস সরকার করেছিল, নির্বাচন দিতে হয়েছে, কিন্তু ইউনূস হাল ছাড়েনি। ইউনূসীয় চিন্তা ভাবনা বা মার্কিন যে প্রতিনিধি, এটা বাংলাদেশে থাকবে। এই জন্য খলিলুর রহমান তো ওপেন বিএনপি ছিল না, গুপ্ত বিএনপি ছিল হয়তো, কিন্তু খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছে। এটা একদম চারটিখানি কথা বা একদম সিম্পল বিষয় না, এটা বড় কিছু। এটা মার্কিন যুক্তরাষ্ট্র ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইনের অংশ। খলিলুর রহমান কে এরকম একটা তথ্য আমাদের কাছে আছে যে খলিলুর রহমান পররাষ্ট্র মন্ত্রী হয়েছেন, ঠিক আছে, কিন্তু জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার পর তিনি ফুল টাইম জাতিসংঘে কাজ করবেন, তখন আর পররাষ্ট্রমন্ত্রী পদে তিনি থাকবেন না। এতে যেটা হতে পারে যে খলিলুর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে সরিয়ে দেওয়া হয় বা তিনি পদত্যাগ করবেন, জাতিসংঘের ফুল টাইমের হিসেবে দায়িত্ব পালন করবেন, এরকম একটা কথা তিনি বলেছেন। ফুল টাইম তিনি দায়িত্ব পালন করবেন, আর তাহলে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি থাকছেন না, অন্য একজনকে পররাষ্ট্রমন্ত্রী করা হবে। এটা একটা বড় ধরনের পরিবর্তন। আর হ্যাঁ, বিএনপি সরকার মার্কিন বলয় থেকে বের হওয়া কঠিন হবে, কারণ খলিলুর রহমান এরা আন্তর্জাতিকভাবে বিএনপিকে পশ্চিমা ফ্রেন্ডলি রাখার চেষ্টা করবে, একদম চীন বলয়ে যাওয়া থেকে কিছুটা হলে কিছুটা রাখার চেষ্টা করবে, এটাও একটা পরিবর্তন। আর ভারতের চালাকি, ভারতের লাফালাফি, এটা কিছুটা হলেও বন্ধ হবে। অলরেডি ভারতের অভ্যন্তরে নানান ক্রাইসিস শুরু হয়ে গেছে। ওসমান হাদি হত্যার রহস্য যে কোনো সময় বলে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন, এটা নিয়ে জটিলতা। এখন খলিলুর রহমান এখানে তার একটা মিশন সফল, তিনি জাতিসংঘে তার জায়গায় করে নিয়েছেন। বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রীগিরি করা একদম 5 বছর, এটা তার উদ্দেশ্য ছিল না, তিনি তার জায়গায় করে নিয়েছেন। এখন তিনি বাংলাদেশ থেকে চলে যাবেন, তার ওখানে সভাপতিগিরি করবেন, তারপরে তিনি তার আবার সেই পুরনো যুক্তরাষ্ট্রের জীবন বেছে নেবেন, তিনি বাংলাদেশে আসবেন না। কিন্তু খলিলুর রহমান বসে থাকবেন না। খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়া মানে ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে কয়েক ধাপ এগিয়ে গেলেন। এরপরে এটা একদম কয়েক মাসের মধ্যে দেখবেন তা না, যখন চীন সফরে গেলে তারেক রহমান, তখন যখন বিএনপি সরকার বেকায়দা করে পশ্চিমারা ষড়যন্ত্র করতে পারে বা এরকম বেকায়দা যখন করবে, তখন হঠাৎ করে পশ্চিমাদের শান্ত করতে বা যুক্তরাষ্ট্রকে শান্ত করতে বা সম্পর্ক মেকআপ করতে হঠাৎ করে দেখবেন যে প্রফেসর ইউনূসকে বিএনপি রাষ্ট্রপতি বানিয়েছে। এটা আগামী 1 বছরের মধ্যে আপনারা দেখবেন। তবে বিএনপি ক্রাইসিসে পড়লে দ্রুত করবে, আর ক্রাইসিসে না পড়লে
কমপক্ষে 1 বছর পর বা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ইউনূসকে রাষ্ট্রপতি বানাবে। বাংলাদেশ সরকার নতুন একটা আইন প্রয়োগ করেছে ওয়েজ আর্নারদের উপরে। ওয়েজ আর্নার মানে যারা বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা বাংলাদেশে আনে, তাদেরকে ওয়েজ আর্নার বলা হয়। তারা বিভিন্নভাবে আনে, তাদের উপরে 7.5% ট্যাক্স ধার্য করা হয়েছে। ওয়েজ আর্নার বলতে অনেক ধরনের ওয়েজ আর্নার আছে। যারা এই কন্টেন্ট ক্রিয়েট করেন, যারা টিকটক, ফেসবুক বা ইউটিউবে যারা কন্টেন্ট বানান, তারাও কিন্তু ওয়েজ আর্নার, কারণ তারা কিন্তু বৈদেশিক মুদ্রায় টাকাটা পান। গুগল বা মেটা আপনাকে বাংলাদেশি টাকা দেয় না। বাংলাদেশের কাছে যদি আপনি একটা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তার নামে বাংলাদেশের ডলার আসে, সেই ডলারটা বাংলাদেশ ব্যাংক রেখে দিয়ে আমাকে সমপরিমাণ টাকা বাজার মূল্যে দেওয়া হয়, এবং এই ডলারটা রিজার্ভ থাকে বাংলাদেশে। আপনারা জানেন, আমরা অনেক সময় শুনি না যে বাংলাদেশ সরকারের কাছে 38 মিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের কাছে আপনার আছে, বাংলাদেশের রিজার্ভ। এই ডলারগুলো কিন্তু আসে এই যে কন্টেন্ট ক্রিয়েটার, এই যে ওয়েজ আর্নারের অন্যান্য যারা আছে, যেমন যারা বিদেশ থেকে, আমরা যারা রিমিটেন্স যোদ্ধা, যারা আমরা বিদেশে কাজ করে টাকা পাঠাই, সেইটা ইভেন গার্মেন্টসের যে ফরেন কারেন্সি আনে, এটাও কিন্তু ওয়েজ আর্নারই হয়। এখন ট্যাক্স বাড়াইছে গভর্নমেন্ট শুধুমাত্র এই যে কন্টেন্ট ক্রিয়েটারদের উপর, মানে যারা এই ফেসবুক করেন, যারা টিকটক করেন, যারা ইউটিউবে কন্টেন্ট করেন। আপনারা জানেন বন্ধুরা, বাংলাদেশে প্রায় 13-14 লক্ষ মানুষ কন্টেন্ট ক্রিয়েট করে থাকে। আপনারা যদি স্ট্যাটিস্টিক্স দেখেন, তাহলে দেখবেন 13 থেকে 14 লক্ষ মানুষ এখন কন্টেন্ট ক্রিয়েট করে। সবাই তেমন বড় নয়, বেশ কিছু বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে, বাট ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার প্রচুর বাংলাদেশে। কেউ আপনার সিনেমা নিয়ে কন্টেন্ট বানায়, কেউ মাছ ধরা নিয়ে কন্টেন্ট বানায়, কেউ রান্না নিয়ে কন্টেন্ট বানায়, কেউ গান গায়, কেউ বিশ্ব ভ্রমণ করে বা দেশ ভ্রমণ করে, বা কেউ মজার মজার ফানি ভিডিও বানায়। অনেকেই আছে বেশ টাকা ইনকাম করেন, কিন্তু অনেকেই আছে বেশ অল্প পরিমাণ টাকা ইনকাম করেন। যেমনটি ধরেন গ্রামের একজন গৃহবধূ শখে শখে শুরু করেছিল রান্নাবান্না, এখন তার চ্যানেলটা বেশ বড় হয়ে গেছে, সে হয়তো মাসে 200-300-400 ডলার কামায়, এবং 100-200 ডলার কামায়। প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার আছে। 13 লাখের মধ্যে যদি হাতে গোনা 20-50 জন হাজার হাজার ডলার কামায়, বাকিরা সবাই 100, 150, 200, 300 এরকম ডলার কামায়। এটা তার পরিবারের একটা বিরাট আয়, এবং এটা তার একটা এক্সট্রা ইনকাম, এবং হয়তো বা দেখা গেল সে এইটা করেই তার সংসার চালাচ্ছে। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।